আহ, আজকে ষষ্ঠ দিনের ক্লাস। বলতে বলতে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অর্থাৎ মুরগির রাখার জায়গা, মুরগির অর্থাৎ বাসস্থান, খাবার ব্যবস্থাপনা, তারপরে মুরগিটার রোগবালাই, কী কী রোগবালাই হয়, তারপর হচ্ছে সেই রোগবালাইয়ের এগেনিস্টে আমরা কী মেডিসিন ব্যবহার করব, পাশাপাশি মুরগিকে সারা বছর নয় সারা জীবন সুস্থ রাখার জন্য কী ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা আমরা নিব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ দিনের ক্লাসে আমরা কিছু বেসিক নলেজগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, যেগুলো আমরা বাড়িতে হোক বা খামারে হোক প্র্যাকটিস করি আমরা, মানে প্রতিনিয়ত আমরা সেগুলো খামারে কাজ করি। তো সেইগুলো তো আপনাদেরকেও একটু হলেও ধারণা থাকতে হবে যে আমরা খামারে আসলে কী ধরনের কাজগুলো করতে হয়। হুম, মানে খুব বেসিক কিছু জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই নলেজে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে কি, মুরগির ব্রুডিং ব্যবস্থাপনা। আজকের এই ক্লাসে কিন্তু আমরা শিখব যে মুরগিকে আপনি কিভাবে ব্রুডিং করাবেন এবার সঠিক পদ্ধতিতে। এখন ব্রুডিংটা বেসিক্যালি নির্ভর করবে যে বাচ্চাগুলো মা ছাড়া আছে কিনা বা বাইরে থেকে বাচ্চা নিয়ে আসছেন কিনা। এবং একটা জিনিস, ব্রুডিং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এই জন্য যে ব্রুডিং জিনিসটা এমন একটা জিনিস যে এটার উপর নির্ভর করবে যে আপনার মুরগিগুলো আগামীতে কতটুকু ভালো থাকবে। এবং মৃত্যু হার কমানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ব্রুডিং ব্যবস্থাপনা। ব্রুডিং ব্যবস্থাপনা বলতে কি, যে কৃত্রিমভাবে তাপ দেওয়া। যখন বাচ্চাগুলো ফুটে বের হয় মেশিন থেকে বা মা মুরগি থেকে, তখন বাচ্চাগুলো বাইরের যে তাপমাত্রা এবং তাদের নিজের যে তাপমাত্রা, এই দুইটাকে কিন্তু ব্যালেন্স করতে হয়। মুরগির বাচ্চা মারা যাওয়ার মেইন কারণ হচ্ছে যখন মুরগির বাচ্চাগুলো বাইরের তাপমাত্রার সাথে নিজের শরীরের তাপমাত্রা যখন ব্যালেন্স করতে পারে না, তখন মুরগির বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। এই জন্যই যখন আপনারা দেখবেন যে মা মুরগি থেকে যখন বাচ্চাগুলো বের হয়, বাচ্চাগুলো দেখবেন সবসময় মায়ের কাছেই থাকে। যখন প্রয়োজন তার শরীরের তাপমাত্রা মনে হচ্ছে যে একটু ঠান্ডা লাগতেছে, সে দৌড়ে এসে মায়ের কাছে থাকে। তো যখন আপনার মুরগি 20টা 25টা বা 10টা থাকে, তখন কিন্তু এটা সমস্যা হয় না। সমস্যা হয় যখন আপনি অনেকগুলো মুরগি করবেন, 50টা 100টা 200টা, তখন তো মা মুরগি দিয়ে তো আর ব্রুডিং করাতে পারবেন না। হ্যাঁ, তখন আপনাকে কৃত্রিমভাবে বা আর্টিফিশিয়ালভাবে তাপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো মুরগির শরীর মানে বা মুরগির বাচ্চার বা ছানার তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো গঠন হতে কিন্তু সময় লাগে, মিনিমাম 1 মাসের মতো। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, যখন মানুষের কথাই চিন্তা করেন, যখন ছোট আমাদের বেবি হয়, বের হওয়ার পরে সাথে সাথে কি সে হাঁটতে শিখে, কথা বলতে শিখে, খাইতে শিখে? তাকে কিন্তু পর্যায়ক্রমিকভাবে মিনিমাম 1 বছর পরে সেই বাচ্চা মোটামুটি ধরেন যে তার পরিবেশকে চিনতে পারে। 1 বছর পর থেকে সে পরিবেশকে চিনতে পারে, জানতে পারে। সে বুঝতে পারে না যে এটা আগুন, সে বুঝতে পারে না এটা মাটি। সে কিন্তু এইটুকুই জানে যে এটা বস্তু একটা। এটা একটা বস্তু। কী বস্তু সেটা তার কাছে বড় ম্যাটার নয়। সে কিন্তু জানে যে এটা একটা বস্তু, ধরা যাবে। হ্যাঁ? তো সেই জিনিসগুলোকে আপনারা নিজের সাথে মিলানোর চেষ্টা করবেন। ব্রুডিং এর ক্ষেত্রে যেটা হয়, এখানে তাপমাত্রার সাথে সাথে আপনাকে কি করতে হবে? বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে তাপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কেন দিবেন? যখন সঠিক তাপমাত্রা যখন থাকবে, সঠিক তাপমাত্রায় যখন বাচ্চাগুলো থাকবে, তখন কিন্তু তার পালক, তার নাড়ি ভুঁড়ি, তার চামড়া, চোখ, মুখ, হ্যাঁ? তারপর হচ্ছে খাবার খাওয়া মানে শিখা, এই জিনিসগুলো তখন কিন্তু সে আস্তে আস্তে করে শেখে এবং সেটা কিন্তু মিনিমাম 1 মাস সময় লাগে। এখন 1 মাস কেন বললাম? এখন যদি আপনি বলেন যে ভাই ব্রয়লার মুরগি যদি হয়, তাহলে ব্রয়লার মুরগি তো 1 মাসে সে কিন্তু সময় যদি বলেন তাহলে কিভাবে হলো? হ্যাঁ? তাহলে এটা কিন্তু হবে না। কারণ ব্রয়লার মুরগি কোনো জাত না। এটা হচ্ছে স্ট্রেন। সোনালী মুরগি এটা একটা জাত, কিন্তু স্ট্রেন মানে এগুলোকে ল্যাবরেটরিতে হাইব্রিড বা ক্রস করে কিন্তু এগুলোকে উন্নত জাতে পরিণত করা হয়েছে। এইজন্য কিন্তু একেকটা মুরগির ব্রুডিং এর সময়টাও কিন্তু একেক রকমের। ব্রয়লার মুরগিতে মিনিমাম 4-5 দিন, শীতের সময় 7 দিন। সোনালী মুরগিতে গরমের সময় 10-12 দিন, শীতের সময় 2 সপ্তাহ। টাইগার,
কালার বার্ড বা অন্যান্য যে মুরগিগুলো আছে এভারেজে মোটামুটি ব্রুডিং কিন্তু 10-12 দিন করা হয় এভারেজে, হ্যাঁ? কিন্তু এটা নির্ভর করবে পরিবেশের তাপমাত্রার সাথে। এখন যদি গরম যদি হয় খুবই, হ্যাঁ? যেখানে 35, 37, 38 ডিগ্রি তাপমাত্রায়, তাহলে তো আপনাকে তো দিনের সময় ব্রুডিং করতে প্রয়োজন হচ্ছে না। তো ব্রুডিংটা কিসের উপর নির্ভর করবে? এটা পারিপার্শ্বিক তাপমাত্রার উপর। আপনার বেসিক কনসেপ্ট কি? বেসিক কনসেপ্ট হলো 7 দিন বয়স পর্যন্ত আপনার ছানাকে 35 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন আপনি কিভাবে রাখবেন সেটা কিন্তু আপনাকে কিন্তু আবিষ্কার করতে হবে, হ্যাঁ? শীতের সময় তো ভাই তাপমাত্রা এমনিতেই 16, 17, 18 তে থাকে। এখন তাহলে তো আপনাকে 35 ডিগ্রি তাপমাত্রা আনতে হলে আপনাকে কি করতে হবে? তাপের ব্যবস্থা করতে হবে। গরমের সময় তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। তাহলে দিনে দেওয়ার দরকার নেই। জাস্ট উপরে একটা সাদা বাতি বা একটা লাল বাতি উপরে একটা টাঙিয়ে দিলেন যাতে করে মুরগি বাচ্চাগুলো অন্ধকারে যেন না থাকে বা তারা যেন দেখতে পায়। এইজন্যই আপনি তাপটা দিবেন। সরি, তাপ না, বাতিটা দিবেন। যদি দিনের সময় যদি আপনি খোলামেলা জায়গা হয় তাহলে তাপ দেওয়ার কোনো দরকার নেই। এটা অটোমেটিক্যালি ভাবে 30-35 ডিগ্রি তাপমাত্রা থাকেই। কিন্তু রাতের সময় আপনি সেটাকে লাইটে নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো খেয়াল রেখেই আপনাকে ব্রুডিংটা করতে হবে। তো ব্রুডিং করতে গেলে আমাদের কি করতে হবে? বাচ্চা যেদিন ফুটে বের হবে বা বাচ্চা যেদিন নিয়ে আসবেন তার আগে, মানে বাচ্চা তোলার পর না, বাচ্চা তোলার আগে করণীয় হলো যে আপনাকে ব্রুডিং যে সেটআপটা সেটাকে রেডি করতে হবে। সেটা কি লাগবে? এখন ব্রুডিংটা কত বড় হবে, কয়টা বাল্ব লাগবে, কয়টা খাবার পাত্র লাগবে, কয়টা পানি পাত্র লাগবে, এই জিনিসগুলো ডিপেন্ড করবে হচ্ছে মুরগির সংখ্যার উপর। এখন এখন যদি আপনার মুরগি যদি ২০ টা থাকে তাহলে তো ভাই জায়গাটা ছোট লাগবে, এটাই স্বাভাবিক, হ্যাঁ? যদি ৩০০, ৪০০, ৫০০ হয় তাহলে সেটার জন্য আলাদা ম্যানেজমেন্ট আছে। তো বেসিক কনসেপ্ট হলো কি, তাপমাত্রা আপনাকে রেডি করতে হবে। তো ব্রুডিং এর সময় আমাদের কি লাগবে? একটা মানে বৈদ্যুতিক বাল্ব বা বাতি লাগবে একটা, সেটা লাল বাতি যেটা হিট তৈরি করবে বা তাপ তৈরি করবে। আপনি সাদা বাতি দিলে তো তাপ তৈরি হয় না, লাল বাতি দিলে তাপ তৈরি হয়। চিক গার্ড মানে চারদিকে কিন্তু আপনাদেরকে একটা বেড়ার মতো যেটা জায়গা, হ্যাঁ? চিক গার্ড, কেউ বাঁশ দিয়ে, কেউ হলো বাঁশের বাতা দিয়ে, কেউ আবার হচ্ছে ধারাই যাকে বলা হয়, কেউ আবার হচ্ছে প্লাস্টিক যে একটা পাওয়াই যায়, হ্যাঁ? কেউ আবার টিন দিয়ে, কেউ আবার কাঠ দিয়ে, যে যেভাবে পারে আরকি। এটা একটা চিক গার্ড লাগবে। তারপর কি লাগবে? হবার লাগবে। মানে যেখানে বাতিটা ঝুলিয়ে দিবেন। হবার দিলে একটা হবে কি, তাপটা চারদিকে ছড়িয়ে পড়ে ভালোভাবে। কিন্তু অনেকে কি করে, হবার না দিয়ে শুধু বাতিগুলো একটা ওই চিক গার্ডের উপরে বাঁশের বাতাতে শুধু বাতিগুলো ঝুলিয়ে দেয়। এতে করে তাপ কিন্তু উপরেও চলে যায়। এতে কিন্তু সঠিক তাপটা কিন্তু থাকে না। এইজন্য আপনি হবার ব্যবহার করবেন। হবার মানে কি আমরা দেখাই দিব। মেডিসিন হিসাবে কি করবেন? আমরা সবসময় বলি যে ভিটামিন সি সমৃদ্ধ জাতীয় কিছু দিবেন। যেমন লেবুর পানি দিতে পারেন বা ভিটামিন সি বাজারে পাওয়া যায়। তার সাথে হচ্ছে স্যালাইন বা গ্লুকোজ। এটা নির্ভর করবে হচ্ছে শীতের সময়। শীতের সময় যদি হয় তাহলে অত দরকার হয় না। বাচ্চাদের স্ট্রেস পড়ে না বলে গ্লুকোজ বা স্যালাইন দেওয়ার দরকার নেই। তবে ভিটামিন সি হিসেবে লেবুর পানি দিতে পারেন। তবে গরমের সময় হলে অবশ্যই তাকে গ্লুকোজ দিবেন অথবা স্যালাইন দিবেন। পাশাপাশি হচ্ছে লেবুর পানিটা দিবেন। যখন লেবুর পানি দিবেন তখন কোনো ওষুধ চলবে না, শুধু লেবুর পানি। তো এইটা রাখতে হবে। আর খাবার হিসেবে রাখতে হবে স্টার্টার ফিড বা জিরো ফিড, হ্যাঁ? বাজারে পাওয়া যায় মুরগির ছোট বাচ্চার জন্য জিরো ফিড। এখন এখানে একটা বিষয় আমি বলেছি যে ৫০ টা বাচ্চার জন্য খাবার পাত্র লাগবে ৩ টা। তা আমরা লম্বা খাবার পাত্র পাওয়া যায়, ওইটা ২ টা দিবেন। আর একটা ছোট্ট একটা পাত্র পাওয়া যায়, একটা পানির পাত্র ২ টা। মোটামুটি ৫০ টার জন্য। এখন এখানে একটা জিনিস দেখেন, তাপমাত্রার যে বিষয়গুলো, এখানে ১ম সপ্তাহে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ১ম সপ্তাহে ৩৫ ডিগ্রি তাপমাত্রা লাগবে। এটা কিন্তু ২৪ ঘন্টায় আপনাকে ইনশিওর করতে হবে ১ সপ্তাহ ধরে। যদি গরমের সময় হয় তাহলে তো ৩৫ ডিগ্রি তাপমাত্রা তো ভাই আপনার এমনিতেই থাকে দিনের সময়। ৩৭-৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকে। এজন্য দিনে তাপ দেওয়ার দরকার নেই। শুধু রাত্রে বাতি ঝুলিয়ে দিবেন। আরেকটা বিষয় বলে রাখি, বোর্ডিং এর সময় কি সমস্যা হয়, এই সমস্যাগুলো এখনই বলে নেই। বোর্ডিং এর সময় দেখবেন যে যখন তাপমাত্রা কম থাকে তখন বাচ্চাগুলো একসাথে জড়াজড়ি হয়ে থাকে, একে অপরের উপর উঠে। ফলে বাচ্চাগুলো জড়োসড়ো হয়ে গিয়ে অনেক সময় নিচের বাচ্চাগুলো কিন্তু মারা যায় শ্বাসকষ্টে। এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। তার মানে আপনাকে বাতির সংখ্যাটা বাড়িয়ে দিবেন। যখন দেখবেন যে বাতিটা সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে যখন বোর্ডিং করবেন তখন বাচ্চাগুলো কিন্তু ঘেমে যায়। মনে হচ্ছে যে পানিতে তাকে ডুবানো হয়েছে। এরকম দেখবেন পাখাগুলো কিন্তু ভেজা থাকে। এটা হলে বুঝতে হবে যে তাপমাত্রা বেশি হয়ে গেছে। তখন বাতির সংখ্যাটা কমিয়ে দিতে হবে, অথবা যে ব্রুডারে মানে যে হবারে আপনি বাতিগুলো টাঙিয়ে দিয়েছেন সেই বাতিগুলো হয় উপরে দিতে হবে,
কম তাপমাত্রা হলে নিচে নামিয়ে দিতে হবে। হয় ২টা ঘটনা, একটা বাতির সংখ্যা বাড়াতে হবে অথবা কমাতে হবে। আরেকটা কি, বাতিগুলোকে উপরের দিকে টাঙিয়ে দিতে হবে না নিচের দিকে। এটা কিন্তু বাচ্চার চলাফেরা, তার আচরণই বলে দিবে যে আপনার বোর্ডিংটা ঠিক মতন হচ্ছে কিনা। ২য় সপ্তাহে ৩২ ডিগ্রি তাপমাত্রা, ২৩ ঘন্টা, তার মানে ১ ঘন্টা আপনি এখানে ২৪ ঘন্টা বলতে কি বোঝাচ্ছে? দিনের ১২ ঘন্টা আর রাতের ১২ ঘন্টা, এই ২৪ ঘন্টা মিলিয়ে কিন্তু। তো দিনের আলোটাকেও আপনাকে কাউন্ট করতে হবে। ৩য় সপ্তাহে গিয়ে দিনের যে স্বাভাবিক তাপমাত্রা ৩০ ডিগ্রি, ৪র্থ সপ্তাহে গিয়ে ৩০ ডিগ্রি, এখানে ২৯ আছে, আপনি ৩০ ডিগ্রি দিবেন। মোটামুটি এই ১ মাসে ৩০ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রাটা হচ্ছে আপনার বেসিক কনসেপ্ট। আপনি যেভাবেই যেখানেই রেখে করেন না কেন। এবং বোর্ডিংয়ের সময় আরেকটা চ্যালেঞ্জ হয়, যেমন বাচ্চা ঘেমে যাওয়া বা তাপমাত্রা হলে এক জায়গায় জড়সড় হয়ে অনেক বাচ্চা মারা যায়। বাচ্চা ঘেমে গেলে বাচ্চা মারা যায় না, তবে দুর্বল হয়ে যায়। হ্যাঁ? তো এটা কিন্তু বেসিক্যালি হয় গরমের সময়, যারা না বুঝে বোর্ডিংটা করে। আর আরেকটা হচ্ছে বোর্ডিং চলাকালীন সময় অবশ্যই 0 ফিডটাকে এমনভাবে দিবেন যাতে করে বাচ্চাগুলো সবাই খেতে পারে, এবং হাতের মুঠোতে একটু ছোট, ছোট করে দিবেন। তো তাপের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করবেন আপনারা। এখন এই ৩৫ ডিগ্রি তাপমাত্রা, ৩০ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রাটা করবেন। আর কি করবেন আরেকটা, বোর্ডিংয়ের সময় যখন হবে তখন রাতের সময় ২ সপ্তাহ পর থেকে, মানে ১ সপ্তাহ ২৪ ঘন্টা চলবে। ২ সপ্তাহ পর থেকে রাত্রে আধা ঘন্টা বা ২০ ঘন্টার জন্য লাইটগুলো বন্ধ করে রাখবেন। যাতে করে বাচ্চাগুলো রেস্ট নিতে পারে, ঘুমাতে পারে। এজন্য মিনিমাম হলো ২০ মিনিট বা ১৫ মিনিট আপনি লাইটগুলো বন্ধ করে দিবেন। এভাবে আস্তে, আস্তে করে আপনার ডিউরেশনটা কমাতে হবে। এখন কিন্তু বোর্ডিংয়ের সময় আপনি কিভাবে বুঝবেন যে তাপমাত্রা ঠিক আছে কিনা, তো বাচ্চার আচরণ দেখেও একটা বোঝা যায়। আরেকটা হচ্ছে ডিজিটাল এরকম ডিভাইস পাওয়া যায়। সেখানে কিন্তু একটা তাপমাত্রা আপনি ফিক্সড করে দিবেন। ওই তাপমাত্রায় গেলে বাতিগুলো অটোমেটিক্যালি ভাবে বন্ধ হয়ে যায়। আবার কম হয়ে গেলে বাতি অটোমেটিক্যালি জ্বলে উঠবে। মানে জ্বলবে নাকি বন্ধ হবে এটা কিন্তু ডিভাইসে বলে দিবে। আপনার কিচ্ছু করতে হবে না। এই ধরনের বোর্ডিংটা করবেন। আরেকটা বিষয় হলে, আরেকটা বলে গেছিলাম, সেটা হচ্ছে বোর্ডিং করার সময় আপনারা হচ্ছে অবশ্যই এই যে চিক গার্ড, চারদিকে দেখেন এখানে টিনের কিন্তু দেওয়া আছে। আপনারা কী করবেন, তুষ ব্যবহার করবেন। তুষ কতটুকু ব্যবহার করবেন? আপনার জায়গাটা কত স্কোয়ার ফিট? যদি ১০ স্কোয়ার ফিট হয় তাহলে মোটামুটি ৪ কেজি, তার অর্ধেকের ১ কেজি দিবেন। যেমন যদি ১০ হয় তাহলে ১০ এর অর্ধেক কত? ৫। তাহলে ৫ এর ১ কমাবেন, তাহলে ৪, মানে ৩ থেকে ৪ কেজি লিটার আপনি সুন্দর করে বিছিয়ে দিবেন। তার উপর পেপারটা দিবেন। এই পেপারের মধ্যে হচ্ছে খাবারগুলো ২-৩ দিন আপনি ছিটিয়ে দিবেন যাতে করে বাচ্চাগুলো খেতে শিখে। ওই পেপারগুলো হচ্ছে ২৪ ঘন্টা পর আপনি চেঞ্জ করে দিবেন। এটা নির্ভর করবে, যদি পেপারগুলো যদি ৪-৫ ঘন্টা দিয়ে যদি ভিজে গেদগেদা হয়ে যায়, স্যাঁতসেঁতে হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আমি আপনাকে ২৪ ঘন্টা বললাম মানে এই না যে এটা বেদবাক্য। চেঞ্জ করা যাবে না। আপনার পেপারের কন্ডিশনটার উপরে কিন্তু আপনি ওই তুষের উপর দিয়ে চেঞ্জ করে দেবেন। এভাবে করে পেপারটা ৪-৫ দিন ব্যবহার করবেন। মানে অনেকেই ২-৩ দিন বলে, আমি আপনাকে 4-5 দিন বলব। তাহলে বাচ্চাগুলো হয়ে যাবে। এই যেভাবে করে পানি পাত্র রেখে দেবেন খাবারগুলো। এই যেভাবে দেখেন, এই যে বাঁশের যে এখানে ধারাই ব্যবহার করা হয়েছে, এটা কত উচ্চতা? এটা হচ্ছে ১.৫ ফিট উচ্চতা। ১.৫ ফিট উচ্চতায় করবেন। অনেকে কি করে জানেন? বিস্কিটের প্যাকেটে ব্রুডিং করে। বিস্কিটের প্যাকেটে ভাই যখন লাইটটা দিবেন তখন তো ভাই ওখান থেকে তাপ তৈরি হয়। মুরগি তো শ্বাস-প্রশ্বাস নেই। পায়খানা করে ওখানেই খায়, ওখানেই প্রস্রাব করে, পায়খানা করে। তাহলে আপনার তো কমন সেন্স থাকা দরকার যে ওখানে গ্যাস তো হচ্ছে। তাহলে একটা ঘেরা দিচ্ছেন, সেখানে কোনো বাতাস পাস হচ্ছে না। তাহলে বাচ্চাগুলো তো ভাই শ্বাসকষ্ট হবে, এটাই স্বাভাবিক। এজন্য যারা আপনারা বিস্কিটের কার্টুনে বা গামলাতে বা যেভাবে রাখেন ছোট একটা জায়গাতে আপনার ছিদ্র করে দিবেন যাতে করে বাতাস পাস হয়। আমি দেখাচ্ছি সেটা। তো এভাবে করে আপনার বোর্ডিংটা করবেন। এখন এই যে বোর্ডিংটা দেখতে পাচ্ছেন, তবে মা মুরগি থাকলে বাতি না দিলেও সমস্যা নেই। সেক্ষেত্রে বাচ্চাগুলো রাত্রে যেহেতু ১২ ঘন্টা, ১০-১২ ঘন্টা না খেয়ে থাকে। এইজন্য ওটার চেয়ে আপনি একটা বাতি দিয়ে দিবেন। ১ মাস ধরে দেখবেন যে আপনার বাচ্চা ঠিক থাকবে। এখন আমরা প্রাকৃতিকভাবে কুচে বসাবো, আমি একটা কথা সবসময় বলি, আমার ভিডিওগুলোতে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা একটু খেয়াল করবেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কুচে বসানোর একটা ফোল্ডার আছে। একটা কথা মনে রাখবেন, কখনোই কোনো মুরগিকে কুচে ভাঙাবেন না। এটা হচ্ছে এই ধরনের অমানবিক কাজ, আপনি যদি কমার্শিয়ালি যদি করতে চান তাহলে বলবেন যে ভাই তাহলে তো আমার ব্যবসা হবে না। তবে ব্যবসা হবে না তাহলে দেশি মুরগি তো ভাই কমার্শিয়ালি মুরগি নয়। তাহলে আপনি কেন
একে কমার্শিয়ালিভাবে পালন করছেন। কারণ দেশি মুরগির ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। দেশি মুরগি যখন কুচে বসাবেন তখন কিন্তু তার মেন্টাল গ্রোথ, হ্যাঁ, তার ফিজিক্যাল গ্রোথটা কিন্তু ঠিক থাকে। ২১ দিন বসানোর পরে বাচ্চাগুলোকে আপনি ২ সপ্তাহ পরে ই করবেন। আমি কিন্তু প্রোডাকশন সার্কেলটা আমি আপনাদেরকে শিখাবো। কুচে বসানো ডিম থেকে ফুটে বাচ্চা বের করার পরেও কিন্তু আপনি চাইলে বাচ্চাগুলো এবং মুরগিগুলোকে অনেক প্রোডাকশনে নিয়ে আসতে পারবেন। তো কুচে বসানোর জন্য আপনি ছাই, কাঠের গুঁড়া, ধানের তুষ, খড়কাটা এগুলো পরিমাণ মতো নিবেন। পরিমাণ মতো বলতে আপনি ক্যারেটে হোক, গামলাতে হোক বা কোনো বালতিতে হোক, যেখানেই আপনি কুচে বসান না কেন, এটা কিন্তু বিষয় না। বিষয়টা হলো আপনি যে জায়গায় কুচে বসাবেন সেখানে ছাইটা ব্যবহার করবেন না। এখানে ছাইয়ের কথা উল্লেখ করেছি এই কারণে অনেকেই ছাই ব্যবহার করে। আপনি কাঠের গুঁড়া অথবা ধানের তুষ নিবেন, পাশাপাশি খড় নিবেন। অনেকে কিন্তু কাপড় বা পাটের চটের বস্তার উপর দেয়। এভাবে না করে আপনারা এভাবে করবেন। তবে সবসময় মাটির পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন। কেরোসিন তেল নেবেন ১০০ মিলি, ন্যাপথলিন বড়ি নেবেন ১টা-২টা, খাবার এবং পানির পাত্র, মাটি বা কাঠ বা টিন বা ক্যারেট বা যেভাবেই আপনি বসান না কেন। একটা জিনিস খেয়াল করবেন, যে জায়গায় কুচে বসাবেন সেখানে আপনি কেরোসিন তেল স্প্রে করে দিবেন। ওটা স্প্রে করে সুন্দর করে মেশাল করবেন। কি মেশাল করবেন? মানে ভালো করে মিক্সার করবেন খড়কাটা এবং ধানের তুষটা। সাথে ন্যাপথলিনের একটা বড়ি অর্ধেক করবেন। অর্ধেক করে জাস্ট অর্ধেক, ওই অর্ধেকের চেয়ে একটু কম, হ্যাঁ? একটা ন্যাপথলিন দিয়ে আপনি ৩টা মুরগি কুচে বসাতে পারবেন। তাহলে একটা বড়ি দিয়ে ৩টাকে কুচে বসাতে পারবেন। সেভাবে করে ওই ২-৩ চিমটি করে সুন্দর করে নিয়ে কেরোসিন তেল দিয়ে যদি করেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা আর উকুন হবে না। এটা কিন্তু খুবই সায়েন্টিফিক। এটা এভাবে আমি প্র্যাকটিস করি। এখন কয়টা ডিম বসাতে হবে, হ্যাঁ? আপনি সব রেডি করলেন, কয়টা ডিম বসাবেন? ডিম বসাবেন মুরগির ওজন যতটুকু তার অর্ধেক ওজনের সমপরিমাণ ডিম নিতে হবে। আপনার মুরগি যদি ১ কেজি হয় তাহলে তার অর্ধেক কত? হাফ কেজি। তাহলে হাফ কেজি যদি ডিম হতে কয়টা ডিম লাগবে? একটা দেশি মুরগির ডিমের ওজন হলো ৩৫ গ্রাম, ৩০ থেকে ৩৫ গ্রাম। তাহলে ৫০০ গ্রাম হতে, হ্যাঁ, মানে আরে ফোন দিছিলাম, ওই চাবিটা তো আমি তো এভাবে করে কি করবেন, অর্ধেক পরিমাণ ডিম, হ্যাঁ? তাহলে মোটামুটি যদি একটা মুরগির ডিম ধরেন যদি ১২টা যদি ৩৫ গ্রাম হয়, ৩৫ গ্রাম হলে মোটামুটি ৪২০ গ্রাম হচ্ছে। তার মানে ১০-১২টা সর্বোচ্চ ১৪টা ডিম আপনি বসাতে পারবেন। হ্যাঁ, একটা মুরগির ওজন যদি ১ কেজি হয় তাহলে মোটামুটি ১২ থেকে ১৪টা ডিম আপনারা বসাতে পারেন। তবে ১০ থেকে ১২টা স্ট্যান্ডার্ড। এভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন যে ডিমগুলো ভালোভাবে ফুটে বেরোবে। এখন ডিম সংগ্রহ এভাবে করে ডিমগুলো কিভাবে করে বসাবেন দেখেন। এই যে মাটির একটা পাত্র নিবেন, ধানের তুষ, ন্যাপথলিন এবং কেরোসিন তেলটাকে সুন্দর করে মিক্সার করে ডিমগুলো এভাবে বসিয়ে দিবেন। হুম? এই যেভাবে করে বসাবেন। এগুলো কিন্তু আমার খামারের ছবি, হ্যাঁ? এই যেভাবে করে বসিয়ে দিবেন। এই যে যদি আরেকটা বিষয়, যখন কুচে বসানো ওকে হয়ে গেল। আপনি যেখানে মুরগিটা কুচে বসবে সেই জায়গাতে আপনি কি করতে পারেন, খাবার এবং পানিটা রেখে দিবেন। তাহলে মুরগির কিন্তু ওই কুচে বসলে মুরগির বডি ওয়েট প্রায় ৪০% লস হয়, হ্যাঁ? তার মানে মুরগিটা যেহেতু ২৪ ঘন্টা বসে থাকে, নড়াচড়া করতে পারে না, ব্লাড সার্কুলেশন কম হয়, খাবার রুচি কমে যায়, যেন তার শরীরের ওজনটাও কমে আসে। এজন্য পুষ্টিকর খাবারগুলো দিবেন। এভাবে করে আপনারা ব্রুডিংটা খড়ের মাধ্যমেও আপনারা করতে পারবেন। এখন কুচে বসা অবস্থায় মা মুরগিকে অবশ্যই দানাদার খাবার দিবেন, পরিষ্কার পানি দিবেন এবং এই সময় অবশ্যই ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ? এগুলো দিবেন। E-সেল, AD3 এগুলো দিবেন। এবং এই যে এটা হচ্ছে মিক্সার খাবার। আপনার ডিমের মুরগিকে এই ধরনের মিক্সার খাবার দিতে পারবেন। এভাবে করে কেউ যদি গামলাতে রাখে তাহলে সাইডে আপনারা খাবার পানি রেখে দিবেন। তাহলে মুরগি ভালো থাকবে। এখন এই যে দেখেন ছোট্ট একটা ক্যারেটের মধ্যেও কিন্তু মুরগি কিন্তু আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। দেখেন মুরগি যখন কুচে বসে তখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় পরজীবী, মানে উকুনের উৎপাতটা সবচেয়ে বেশি হয় এবং এই সময় মুরগিটা ফাউল কলেরা বা স্ট্রোক করে। কারণটা কি জানেন? ওজন দেখেন 0.5% কমে আসে। 0.5% বলতে কি অত কমে না, ৩০-৪০% কমে যায়। তো এই সময় কিন্তু মুরগিতে কিন্তু যেহেতু চলাফেরা করতে পারে না, চুপচাপ বসে থাকে, ২৪ ঘন্টা মেহনত করে তার বাচ্চার জন্য। এইজন্য কিন্তু যেকোনো রোগে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। এজন্য ফাউল কলেরাটা কিন্তু ডিম পাড়া মুরগিকে অবশ্যই নিশ্চিত করবেন। এই যেভাবে করে আপনারা কুচে বসাবেন। আমরা যে ভুলগুলো করি, হ্যাঁ? মুরগির ওজন না বুঝে ডিম দিয়ে রেখে দেই।
আবার পুষ্টিকর খাবার দেই না। এই কাজগুলো আমরা খুবই করি। একটা মা যখন বেবি হয় তার পেটের মধ্যে, তখন তো ভাই আপনি মানুষের কথাই চিন্তা করেন, আমাদের নিজেদের কথা চিন্তা করেন। মাকে যদি আপনি সুস্থ রাখতে চাইলে তার খাবারটা তাকে রেস্ট দিতে হবে, হ্যাঁ? পরিবেশ দিতে হবে। তাহলে তো আপনি সেখান থেকে ভালো বাচ্চা উৎপাদন করতে পারবেন। তো মুরগির ক্ষেত্রেও সেম কাহিনী। হুম? আর কুঁচে বসা অবস্থায় অবশ্যই যদি কখনো প্রয়োজন হয় মেডিসিন খাওয়ানো অবশ্যই খাওয়াবেন। কোনো সমস্যা নেই। কৃমিনাশক হোক বা যেকোনো আপনি ওষুধ খাওয়াতে পারবেন। আমাদের জানা দরকার, একান্তই জানা দরকার সেটা কি? আমাদের কিছু কমন বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। যেহেতু এটা দেশি মুরগির বিষয়ে বলছি। সেটা কি? দেশি মুরগি হচ্ছে ডিমের তাপ দেয় এবং বাচ্চা পালনে পারদর্শী হয়। এটা দেশি মুরগির বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? জেনেটিক্যালি বৈশিষ্ট্য মানে বংশগতীয়। এটা জেনেটিক বৈশিষ্ট্য, হ্যাঁ? ডিম উৎপাদন কম হয়। তারপর হচ্ছে আমরা কি করি? BCRDB, RDB, ফাউল পক্স বা কৃমিনাশকের ওষুধগুলো আমরা কিন্তু খাওয়াই না। দানাদার খাবারগুলো আমরা দেই না, ওজন এবং ডিমের জন্য। অপুষ্টিজনিত উৎপাদন কম, বাচ্চার মৃত্যু হয় বেশি। তো মা যদি ভাই আপনার পুষ্টিহীনতায় ভোগে, তো ওখান থেকে যে ডিমটা আসবে, ডিম থেকে যখন আপনি বাচ্চাটা ফোটাবেন, সেই বাচ্চাটা কতটুকু এ গ্রেডের হবে? সেটাই তো প্রশ্ন। এইজন্য মা যখন যত পুষ্টিকর খাবার খাবে, ডিমের কোয়ালিটি তত বাড়বে, বাচ্চা ফুটে বের হবেও সেরকম এ গ্রেডের বাচ্চা। মুরগি পালন কিন্তু কোনো কঠিন কোনো বিষয় না। একে সামান্য একটু চোখ মুখ কান খোলা রেখে যদি কেউ করে, ভাই মুরগি অসুস্থ হবে, মারা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি আপনার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কতটুকু মৃত্যু হারটাকে কমাতে পারবেন, সেটাই হচ্ছে স্মার্ট একজন খামারের বৈশিষ্ট্য। আমার এখানে কিন্তু ১০০টা প্লাস কিন্তু প্যারেন্টস আছে, হ্যাঁ? আমার মুরগি প্রত্যেক মাসে ২টা-৩টা করে মারা যায়। ছোট বড় বাচ্চাও মারা যায় ব্রুডিং করার অবসর। বাচ্চা প্রায় যেমন আজকে খামারে আসলাম, এসে দেখতেছি একটা বাচ্চা মারা গেছে। হুম? অনেকভাবে চেষ্টা করলাম যে কী কারণে মারা গেছে। পরে দেখলাম যে তার বুকটা শুকিয়ে গেছে, পা গুলো শুকিয়ে গেছে। তার মানে হচ্ছে সঠিক ট্রিটমেন্টটা আমি করাতে পারিনি, হ্যাঁ? যে আমি গত সপ্তাহে কয়েকটা বাচ্চাগুলোকে আলাদাভাবে ব্রুডিং করাচ্ছিলাম। তো যাকে রাখছি সে হয়তোবা বুঝতে পারেনি। তো এভাবে করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অসুস্থ বাচ্চাগুলো, অসুস্থ মুরগিগুলোকে আপনি আলাদা করে ট্রিটমেন্ট করবেন। আর একটা মেডিসিন ক্লাসে একটা বলা উচিত ছিল, সেটি হচ্ছে যে কোনো মেডিসিন যখন ডোজ করবেন, সেটা ভিটামিন, মিনারেল বা অ্যান্টিবায়োটিক, সেটা শুধু অসুস্থ মুরগিকে দিলেই হবে না। একটা ফ্লোকের মধ্যে বা খামারের মধ্যে সেমভাবে সবাইকে কিন্তু ডোজ করতে হবে। তবে অসুস্থ মুরগিগুলোকে সবসময় চেষ্টা করবেন আলাদাভাবে রেখে ড্রপারে করে খাওয়ানোর চেষ্টা করবেন। পানিতেও রেখেই দিবেন, খাবারের সাথেও দিবেন, পানিতে রেখে দিবেন এবং ড্রপারে করে খাওয়াবেন। তাহলে দেখবেন যে মুরগিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আরেকটা বিষয় সবসময় খেয়াল করবেন, মুরগিতে মৃত্যু হার 5%, মানে ১০০টা মুরগি থাকলে ৫টা মুরগি মারা যাবে। এটা খুব স্বাভাবিক ঘটনা, হ্যাঁ? এইজন্য আমি আপনাকে বলব যে মুরগির মৃত্যু হারটাকে কমিয়ে নিয়ে আসার যত কর্মকৌশল কিন্তু আপনাকে আবিষ্কার করতে হবে। বাচ্চা কেন মারা যাচ্ছে? ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করবেন না। বাচ্চা কেন মারা যাচ্ছে সেটা খোঁজার চেষ্টা করবেন। রাখার জায়গার সমস্যা, নাকি সেখানে ঠান্ডা লাগতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন। যাদের খামার আছে তারা দেখবেন। খামারের আমরা শীত হলে কি পরি? শীতের কাপড় পরি, হ্যাঁ? সোয়েটার পরি, চাদর ওড়া দেই, কম্বল, কেথা কম্বল। মুরগি কাঁথা কম্বল দিয়ে করে? শীতের কি ওদের কাপড় আছে? ওদের শীতের কাপড় হলো পর্দা। এজন্য পর্দা ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কমার্শিয়াল যে মুরগিগুলো আছে। তবে দেশি মুরগি টাইপের যেগুলো মুরগি আছে এদের জন্য খুব একটা গুরুত্ব পায় না। তারপরেও আপনাকে খেয়াল করতে হবে শীতের সময় যেন সরাসরি বাতাস না ঢোকে, বৃষ্টির সময় যেন বৃষ্টির ঝাপটা না পড়ে বা ঠান্ডা বাতাস যেন সরাসরি গায়ে আসে না পড়ে। এইজন্য কিন্তু পর্দা ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই যেখানে এখানে একটা বিষয়, মুরগির উৎপাদন চক্র। মুরগির উৎপাদন চক্র বলতে কি বোঝাচ্ছি? মুরগি ডিম পাড়বে, ডিম থেকে কুঁচে বসবে, বাচ্চা ফুটবে, বাচ্চা থেকে সে বড় হবে, তারপর ডিম আসবে। তো একটা জিনিস, এটা হচ্ছে প্রোডাকশন একটা সার্কেল, হ্যাঁ? দেখেন ডিম পাড়া ১০ থেকে ১২টা বা ১৪টা ডিম পাড়তে দেশি মুরগির সময় লাগে ২০ থেকে ২৪ দিন। তার মানে একটা ডিম দিয়ে ২-১ দিন রেস্ট থাকে। এজন্য দেশি মুরগির প্রোডাকশনের সময় লাগে বেশি। এদের বৈশিষ্ট্য এটাই। এজন্য ১০ থেকে ১২টা বা ১৪টা ডিম পাড়তে ২০ থেকে ২৪ দিন সময় লাগে। তার মানে ২৪ দিন এদের ডিম পাড়তেই গেল। ডিম ফোটানোর সময় লাগে ২১ দিন। আপনারা হিসাব করবেন। ছানা লালন-পালন করতে সময় লাগে ৯০ থেকে ১১০ দিন। তার মানে কি? এদিকে ধরেন যে ২০ দিন, এদিকে ২১ দিন, ২৪ দিন। বাচ্চা তাহলে ৪০ দিন।
বাকি 90 পড়তে লাগে 50 দিন। বাকি 50 দিন কিন্তু মা মুরগির সাথেই থাকে, মানে 50 থেকে 60 দিন, মানে 2 মাস কিন্তু মা মুরগি বাচ্চাকে নিয়ে থাকে। এই মোট সময় লাগে কত? 120 থেকে 130 দিন, মানে হচ্ছে 4 মাস লেগে যায়। তার মানে বাচ্চাগুলোকে ডিমে তাপ দেওয়া, বাচ্চা ফুটে বের করা এবং বাচ্চাকে নিয়ে থাকে 4 মাস সময় লাগে। তাহলে আপনি কিভাবে দেশি মুরগির প্রোডাকশন আপনি আশা করবেন বলেন? তো বাচ্চাকে লালন পালন, বাচ্চার প্রতি ক্যারেং ম্যারেং নাটক করতেই ওর 4 মাস সময় যায়। তাহলে তো ভাই কীভাবে হবে? এই জন্যই আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অবলম্বন করতে হবে। সেটা কি? যখন আপনার বাচ্চার বয়স 30 দিন হবে বা 3 সপ্তাহ হবে, তখন মা মুরগিকে আউট করে দিবেন। তাহলে দেখেন, বাচ্চার সাথে থাকে কয় মাস? 2 মাস। 90 দিন মানে কি? 90 থেকে 110 দিন মানে কি? 90 দিন মানে কত? সরি, 3 মাস। 3 মাস লাগে যায়। হ্যাঁ, 3 থেকে 4 মাস লেগে যায়। তাহলে আপনি যদি বাচ্চাকে যদি আলাদা করে দেন 30 দিনের মাথায়, তাহলে 30 দিন তাহলে বাদ দেন। তাহলে আপনাকে 90 দিন যেখানে লাগতো, সেখানে 30 দিনের মধ্যে আপনি আউট করে দিচ্ছেন। তাহলে 30 দিন আর ডিম ফুটানো 21 দিন। তাহলে 30 আর 21 কত? 50 দিন। আর ডিম পাড়তে সময় লাগে 20 দিন। তাহলে 50, 60, 70 দিন। এই দেখেন, তার মানে বাচ্চা যদি আপনি 1 মাসও শেষ করে দেন, মানে 1 মাস পর যদি আলাদা করে দেন, 60 থেকে 70 দিন, মানে 2 মাসের পরেই কিন্তু আপনি আবার ওই মুরগি থেকে ডিম পাবেন। যেখানে 120 দিন লাগতো, মানে 4 মাস লাগতো, সেখানে আপনি 2 মাসের মধ্যেই কিন্তু আপনি ডিম মানে বাচ্চা পেয়ে যাচ্ছেন। সুস্থ সবল একটা বাচ্চা পেয়ে যাচ্ছেন। তাহলে 2 মাস পরেই কিন্তু ডিম আসবে। তার মানে 4 মাসের জায়গাটা আপনি 2 মাস সেভ হলো। তার মানে 2 মাসের ব্যবধানে আবার একটা আপনি ডিম পাচ্ছেন, একটা সার্কেল পাচ্ছেন। এটা হচ্ছে সায়েন্টিফিক ভাই। এটা কোনো বানানো গল্প না। এভাবেই করে। এইজন্য আমি বলি যে কুচে বসাবেন, কোনো সমস্যা নেই। যদি মেশিন থাকে তাহলে কিছু বাচ্চা মেশিনে দিলেন, কিছু বাচ্চা হলো ডিম দিলেন মা মুরগিতে, কিছু সবগুলো দিলেন হচ্ছে মেশিনের মধ্যে। এভাবে করে আপনি আপনার প্রোডাকশন যে সার্কেলটা, এই সার্কেলটাকে আপনার কমপ্লিট করবেন। এই যে 2 মাসের পর আপনি যে বাচ্চা পাচ্ছেন, 2 মাস একটা মুরগি থেকে 2 মাস পর বাচ্চা পাচ্ছেন। তাহলে বছরে কয় মাস? 12 মাস। তাহলে 2 কে যদি 6 দিয়ে ভাগ, 6 বার। তার মানে 6 বার আপনি কিন্তু বাচ্চা পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সর্বোচ্চ 4 থেকে 5 বার। কিন্তু আপনারা যদি এই নিয়মে যদি আগান, তাহলে আপনি বছরে 5 থেকে 6 বার বাচ্চা পাবেন। তো আপনি যদি 15টা করে ডিম পাড়ে বা 10টা করে ডিম পাড়ে, তাহলে 15 করে ডিম পারলে 5 15 কত? 5 5 25, 75টা। তার মানে প্রায় 60 থেকে 70 80টার মতো আপনি কিন্তু একটা মুরগি থেকে ডিম পাবেন যদি এভাবে আগান। তো এভাবেই করে উৎপাদন চক্রটা আমি কিন্তু আপনাদেরকে মার্কেটিং ক্লাসে শেখাবো, একটা উৎপাদন চক্রটা একবার। হ্যাঁ, এটা জিনিস খেয়াল করেন। এখন মুরগির ডিম এবং বাচ্চা বাড়ানোর সঠিক কৌশল, সেটা যে কোনো ধরনের মুরগি হবে। ডিম সংগ্রহ এবং সংরক্ষণটা করবেন কীভাবে? ডিম সবসময় 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় রাখার চেষ্টা করবেন। সেটা কোন জায়গায়? অনেকেই বলে যে ভাই ফ্রিজে রাখা যাবে না। হ্যাঁ, ফ্রিজে রাখতে পারবেন, কিন্তু 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় রাখতে পারবেন। যেমন চৌকির নিচে, মাটির হাঁড়ি, ফ্রিজে, হ্যাঁ, এগুলোতে কিন্তু আপনারা ডিমগুলো রাখতে পারবেন। সর্বোচ্চ কিন্তু আপনি 2 সপ্তাহ পর্যন্ত ডিম সংরক্ষণ করতে পারবেন। এটা বাস্তবে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। গত 1 মাস আগে আমার হ্যাচারিতে 80টার মতো ডিম দিয়েছিলাম। 80টা ডিম দেওয়ার পরে বাচ্চা বের হয়েছে মাত্র 25টার মতন। মানে 60টা ডিম দিয়েছিলাম, 60টা ডিম থেকে বাচ্চা বের হয়েছে হলো 25টার মতন। তার মানে 50% না। আমি অবাক হয়ে গেলাম যে কোথায় সমস্যাটা? এটা কি মোরগের সমস্যা নাকি ডিমের সমস্যা? আমি খুঁজতে পরে ভালো করে অ্যানালাইসিস করলাম যে আমরা তো যে ডিমগুলো বসিয়েছিলাম, সেই ডিমগুলো আমরা অনেক দিন রেখেছিলাম, মিনিমাম 1 মাসের উপরে। এই যে কিছুদিন আগে যে গরমটা গেল, 1-2 মাস আগে, 1 মাস আগে যে গরমটা, সেই গরমের মধ্যে সেই ডিমগুলো লাইটিং করে দেখার পরও মনে হলো যে ভালো আছে, কিন্তু কুচে বসানোর পরে যখন মেশিনে দেওয়ার পর দেখা গেল যে বাচ্চা মাত্র 20টা বের হয়েছে, 20-25টা। পরে অ্যানালাইসিস করে দেখলাম যে আমার ডিম সংগ্রহটা হয়নি। আমার ম্যানেজারকে বললাম যে ডিমটা এভাবে সংরক্ষণ করবেন, উনি ওইভাবে না করে অন্যভাবে রাখছে। হ্যাঁ, ডিমগুলো রাখছে হচ্ছে সানের মধ্যে, ক্রেটের করে, যার কারণে তো দেখা গেছে যে ডিম সংরক্ষণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে বাচ্চা ফুটানোর ডিমের জন্য। এই জন্য কিন্তু বেশি দিন রাখা যাবে না। বেশি দিন রেখে গেলে কুসুমের মধ্যে কিন্তু কুসুমটা নষ্ট হয়ে যায়, ঘোলা হয়ে যায়।
এই জন্য কিন্তু গরমে কিন্তু সর্বোচ্চ আপনি 2 সপ্তাহ, সরি শীতের সময় 2 সপ্তাহ, আর যদি শীতের সময় 2 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন সর্বোচ্চ, আর গরমের সময় সর্বোচ্চ 7 থেকে 10 দিনের মধ্যে। তার মানে 1 সপ্তাহ পরে ডিমগুলোকে কিন্তু আপনাকে কুচে বসানোর ব্যবস্থা করতে হবে বা মেশিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পরিষ্কার এবং বড় সাইজের ডিমগুলো নির্বাচন করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমরা ডিম যখন আমরা কুচে বসাই তখন একটা জিনিস আমরা খেয়াল করি, ডিম কিন্তু অবশ্যই ভিতরে দেখবেন, যখন ডিমটাকে লাইটিং করবেন তখন দেখবেন যে ডিমের চওড়া অংশে 1 টাকার মতো একটা ফাঁকা ছোট্ট একটা জায়গা দেখা যায়, ফাঁকা অংশ, হ্যাঁ? এই ডিমগুলোকে আমরা ধরে নেই যে ফার্টাইল এগ, মানে ডিম ফোটানোর জন্য পারফেক্ট। এই জিনিসটা খেয়াল করবেন। যখন ডিমটা সম্পূর্ণভাবেই মানে থাকে, পরিপূর্ণ থাকে, তখন কিন্তু ওইটা আমরা ধরি না। ওই ডিমগুলো কিন্তু বাচ্চা হয় না বলে আমরা করি। তবে বাচ্চা হবে কি না এটা এটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যায় 4 থেকে 5তম দিনে। যখন বাচ্চাগুলোকে আপনারা কুচে বসাবেন বা মেশিনে দিবেন তখন 4 থেকে 5তম দিনে গিয়ে লাইটিং করে দেখবেন যে গাছের শিকড়ের মতো কিন্তু ব্লাডের নালি দেখা যায়, রক্তনালী দেখা যায়। এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল করে কিন্তু আপনি 4-5 দিন পরে যে ডিমগুলো ফুটবে না সেগুলো কিন্তু পুরোটাই ফাঁকা দেখাবে, কোনো দোলা নাই, কোনো কিছু নাই, হ্যাঁ? রক্তনালী দেখাবে। ওই ডিমগুলো আপনি বের করবেন খাওয়ার জন্য কিন্তু, নাহলে ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ওই ডিমগুলো পরবর্তী আপনি নিজেরাই খেতে পারবেন। এই ডিমগুলো এভাবে করে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর একটা জিনিস এভাবে করে সংরক্ষণ করতে পারেন, হ্যাঁ? আরেকটা বিষয় হলো ফ্রিজের মধ্যে যখন ডিমটা রাখবেন তখন ডিমটার সাথে বের করে কুচে বসাবেন না। যখন মুরগি কুচে বসাবেন বা কোনো মেশিনে বসাবেন তাহলে ডিমগুলো সকালে বের করলে বিকেলে বসাবেন। বিকেলে বের করলে পরের দিন সকালে বসাবেন। মিনিমাম ৮-১০ ঘন্টা ডিমগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিবেন। হুম? কিন্তু সরাসরি ফ্রিজ থেকে বের করে বসানো যাবে না। তাহলে ডিমের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। ধরুন বিশেষ করে ডিমের কুসুমটার সমস্যা হয়ে যাবে। আমি কিন্তু আগে চালের মধ্যে ডিম রাখতাম। চালের মধ্যে ডিম রাখবেন না, হ্যাঁ? এটা অনেক সময় ছত্রাক হয়ে যায়। আপনারা মাটির পাত্রে রেখে দিবেন, ছায়াযুক্ত জায়গাতে। মুরগিকে কুচে বসানো বা উমে বসানো মুরগির ওজন অনুযায়ী বসাতে হবে, হ্যাঁ? এটা ওই রিপিট কথা বলতেছি। কাঠের তুষ, ধানের তুষ, খড়কুটো, ন্যাপথলিন এবং কেরোসিন তেল এভাবে করে করতে হবে। খেয়াল রাখতে হবে সকালে বের হলে বিকেলে বসাতে হবে। সেটা কি? যখন মুরগি কুচে বসবে তখন ফ্রিজে রাখা ডিমটাকে আপনি বের করবেন। সকালে যদি কুচে বসে তাহলে বিকেলে ডিমটাকে বসাবেন। এভাবে করে আপনাকে মেইনটেইন করতে হবে। এই যে দেখেন মুরগিগুলো এভাবে করে কুচে বসছে। যে যেভাবে পারে আপনারা সেভাবেই বসাবেন। এটা কোনো বিষয় নয়। বিষয়টা হলো যে আপনি যে জায়গায় কুচে বসাবেন সেটা যেন অবশ্যই কী হয়, যাতে করে উপুড় না হয়। মুরগি যেন খুব নিজের মতো করে যেন বসে থাকতে পারে। এখন কুচে যে জায়গায় রাখবেন সেটা যেন একটু আবছা অন্ধকার জায়গাগুলোতে রাখবেন। তাহলে মুরগি কিন্তু ভালোভাবে বসে থাকতে পারবে। যখন কোনো যেখানে ঘন মানুষ যাওয়া আসা করে, বিড়াল, ইঁদুর, চিকা ডিস্টার্ব করে ওইরকম জায়গাগুলো আপনার করবেন না। সবসময় বোর্ডিংটাকে একটু উঁচু করে রেখে দিবেন যাতে করে বিড়াল, ইঁদুর, চিকা যেন ডিস্টার্ব না দেয়, মানে ভয় না দেখায়। মুরগি যখন ভয় পায় কোনো কারণে তখন কিন্তু কুচে বসতে চায় না। এটা খেয়াল করবেন। কেন ছাই ব্যবহার করা যাবে না? ছাই হচ্ছে ছোট একটা দানা, হ্যাঁ? যখন মুরগিগুলো উড়ে এসে বসে তখন ছাইগুলো কিন্তু উড়ে যায়। এই উড়ে গেলে কিন্তু নাকে মুখে পড়লে কিন্তু মুরগির সর্দি হয়ে যেতে পারে, জ্বর হতে পারে, এবং যখন বাচ্চাগুলো ফুটে বের হয় তখন কিন্তু ওই ছাইগুলোতে কিন্তু খেলা করে, তখন ওই ছাইয়ের দানাগুলো কিন্তু ছোট বাচ্চাদের যেতে হয়, তখন মুরগির বাচ্চাদের সমস্যা হয়। এখন যাদের মেশিন আছে তারা কি করবে? মাঝে কেন্ডলিং করবেন, মানে লাইটিং করবেন যে বাচ্চা ঠিক মতন হচ্ছে কিনা, গ্রোথ হচ্ছে কিনা। সব ডিম সমানভাবে তাপ পায় এটা খেয়াল করতে হবে। 18 থেকে 20 দিনের মাথায় গরম কুসুম পানি ছিটানো। মানে যারা ম্যানুয়ালি যাদের মেশিন আছে তারা আপনারা স্প্রে করে দিবেন। 18 থেকে 20তম দিনে পানি স্প্রে করে দিবেন ওই ডিমের মধ্যে। দিনে 4-5 বার ডিমগুলো উলটপালট করে দিতে হবে। যারা ম্যানুয়ালি যারা করেন। তাপমাত্রা 35.7, এটা ভুল আছে। এটা হবে 37.2 বা 37.5 পর্যন্ত তাপমাত্রা দিতে হবে, হ্যাঁ? এখানে তো বাতি থাকবে। আর্দ্রতা থাকতে হবে 60 ডিগ্রি। 19 থেকে 21তম দিনে 70-80 ডিগ্রি আর্দ্রতাটা বাড়ায় দিতে হবে। মানে ঘন স্প্রে করতে হবে। তাপমাত্রা এবং আর্দ্রতা মিটার রাখতে পারলে খুবই ভালো। যাদের মেশিন আছে ম্যানুয়ালি হোক বা ডিজিটাল, যাদের ডিজিটাল মেশিন আছে কোনো সমস্যা নেই। ওখানে অটোভাবেই তাপমাত্রা থাকে, আর্দ্রতা থাকে। কিচ্ছু করতে হবে না, শুধু ডিম বসাবেন। মুরগি যখন
কুচে বসে তখন আপনি মুরগিকে চাল ভেজানো খাবার, রসুন, আদা, হলুদ এগুলো কিন্তু কন্টিনিউ দিতে হবে। হ্যাঁ, দানাদার যদি খাবার দিতে পারেন মাঝে মাঝে দিবেন, এনজাইম প্রোবায়োটিক্স এই সময় আপনারা দিবেন। এই ধরনের মিক্সার খাবারগুলো আপনারা মুরগিকে দিবেন। মিক্সার খাবার কী কী রোগবালাই হয় এই সময় আপনাদেরকে বলেছিলাম তো, মুরগির ওজন যখন কমে আসে তখন জটিলতা তৈরি হয়, স্ট্রোক করে, অনেক সময় ফাউল করতে আক্রান্ত হয়। এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই সময় আপনি কী চিকিৎসা দিবেন? হ্যাঁ, যখন দেখা গেল যে মুরগিগুলো সবুজ পায়খানা করতেছে ব্রুডিং অবস্থায়, বা হচ্ছে যখন আপনি কুচে বসেছেন মুরগির পায়খানা তার সাদা হয়ে গেছে বা চুনা পায়খানা বা সবুজ পায়খানা করতেছে, তখন কিন্তু আপনারা কী করবেন, অ্যামোক্সিসিলিন বা পিপ্রক্সাসিন বা সেফালক্সিন আপনারা 5 থেকে 7 দিনের ডোজ করবেন একবেলা করে, ড্রপার করে খাওয়াইতে পারলে ভালো। ব্রোমেকজিন সোডিয়াম বা কার্বাসিলেট ক্যালসিয়াম এটা জ্বরের জন্য। এই সময় আপনারা আদা, হলুদ, রসুন, কালো জিরা এটা নিয়মিত আপনারা খাওয়াবেন, সমস্যা নেই। আমার ডিম পারবেন, ওই ডিমগুলো উমে বসাবেন না। এবং একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যদি ফ্রেন্স থাকে তাহলে মোরগ যেন মুরগি থেকে যেন অবশ্যই বড় হয়, তাহলে ডিমের কোয়ালিটি ভালো থাকে। সেম এজের মোরগ মুরগি থাকলে ওই ডিমটা খুব একটা ভালো হয় না, এই জন্য মোরগ একটু বয়স রাখবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই ক্লাসের বিষয়গুলো, যেগুলো খামারে আমরা প্রতিনিয়তই আমরা যেগুলো করি, যেমন হচ্ছে বাচ্চা ফুটলে কি হয়, কুচিয়ে বসানো কি হয়, কি খাবার দিতে হয়, বাচ্চাকে কিভাবে ব্রুডিং করতে হবে, অসুস্থ হলে সে সময় কী মেডিসিন দেবেন, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা এই খামারে এই প্র্যাকটিসগুলো করি। আপনার যদি 20,00,000 20,000 20টা মুরগি থাকলেও ব্রুডিংয়ের যে মেকানিজম 20,00,000 মুরগিরও মেকানিজম সেম। যে আমি কিন্তু বেসিক কনসেপ্টগুলো বলছি, শুধু শেষের দিকে গিয়ে কুচে বসানোটা দেশি মুরগির ক্ষেত্রে বলছি। এভাবেই করে আপনারা আপনার খামারের প্রোডাকশন সার্কেলটাকে মাথায় রেখেই আপনারা প্রোডাকশনগুলো করবেন। সঠিকভাবে ব্রুডিং করবেন, বাচ্চার যত্ন নেবেন, টিকা দিবেন, খাবার দিবেন। এই যে আমি আজকে যে বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু এর বাইরে মুরগি সেক্টরে মানে পোলট্রি সেক্টরে এর বাইরে কোনো ম্যানেজমেন্ট নেই। বেসিক জিনিসগুলো একে সেম, বাকিগুলো হচ্ছে আপনার জাস্ট খালি একটু কোনোটা একটু কম করতে হয়, কোনটা বেশি করতে হয়। এই ছিল মোটামুটি ষষ্ঠ দিনের ক্লাস। আমরা প্রশ্নোত্তর ক্লাসে চলে যাই।